ওকে, সবাইকে শুভ সকাল। দেখো আমরা একটি ক্লাসটা শুরু করব। বলা হয়েছিল যে আজকে আমরা তাপমাত্রা পরিমাপ করব। তাপমাত্রা কি আমরা বলতে গিয়ে বলেছিলাম তাপমাত্রা হচ্ছে কোনো পদার্থের একটা তাপীয় অবস্থা, অর্থাৎ তাপমাত্রা হচ্ছে তাপের একটা রেজাল্ট, আউটপুট। কোনো বস্তু যদি তাপ শোষণ করে বা তাপ বর্জন করে, মানে এনার্জিটা অ্যাবজর্ব বা যদি রিলিজ করে, তাহলে ওই বস্তুটা কি অবস্থায় থাকবে, তার ভৌত অবস্থাটা কেমন হবে, এই এর যে পরিমাপক রাশি অর্থাৎ তাপের যে আউটপুট, এই রাশিটাকে বলা হয় তাপমাত্রা। বলা হয় তাপের কারণ, তাপ মানে তাপমাত্রার কারণ হলো তাপ, আর তাপের ফলাফলটা কেমন হবে সেটার নাম হচ্ছে তাপমাত্রা। ওকে, তাপমাত্রা হচ্ছে আউটপুট, তাপের আউটপুট। এই তাপমাত্রা আমাদেরকে মেজারমেন্ট করে নেওয়ার প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে। তোমরা জানো ক্লিনিক্যাল থার্মোমিটারে কিংবা পরীক্ষাগারে অনেক সময় কোনো নতুন ম্যাটেরিয়াল আবিষ্কার হলে এগুলোর টেম্পারেচার পরিমাপ করার প্রয়োজন হয়। তো তাপমাত্রা পরিমাপ করার জন্য তোমরা জানো একটা মিটার ব্যবহার করা হয়, সেটার নাম থার্মোমিটার। আমরা সবাই কম বেশি ব্যবহার করে অভ্যস্ত। এই যে থার্মোমিটারটা রয়েছে, এটা কোন ধর্মের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে? আমরা বলেছিলাম 3 ধরনের থার্মোমিটার আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। পারদ থার্মোমিটার, গ্যাস থার্মোমিটার আর রোদ থার্মোমিটার। এই থার্মোমিটার গুলো কোন ধর্মের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে? আমি তোমাদেরকে বলেছিলাম এগুলো তৈরি করা হয়েছে উষ্ণতা মিতি পদার্থের উপরে ভিত্তি করে। উষ্ণতা মিতি উষ্ণতা মিতি ধর্মের উপরে ভিত্তি করে এদেরকে করা হয়েছে উষ্ণতা মিতি ধর্ম। উষ্ণতা মিতি ধর্মগুলো কেমন ছিল? যে সকল কোন বস্তুর উষ্ণতা চেঞ্জ করলে, কোন বস্তুর তাপমাত্রা পরিবর্তন করলে যে রাশিটার মানের পরিবর্তন হয়। আবার বলছি, যে কোন বস্তুর তোমার উষ্ণতা চেঞ্জ করলে বা টেম্পারেচার চেঞ্জ করলে তোমার ওই ধর্মটার মানের পরিবর্তন হয়, এটাকে বলা হয় উষ্ণতা মিতি ধর্ম। কোনগুলো উষ্ণতা মিতি, মানে তাপমাত্রা পরিমাণ যদি আমরা চেঞ্জ করে দেই, অর্থাৎ উষ্ণতা যদি আমরা চেঞ্জ করি, ওই বস্তুর যে যে ধর্মগুলো পরিবর্তন হয় তাদেরকে বলা হয় উষ্ণতা মিতি ধর্ম। যেমন আমি অনেকগুলো কথা বলেছিলাম, যেমন আয়তন, এটা কিন্তু একটা উষ্ণতা মিতি ধর্ম। কারণ তুমি গ্যাসের কথা যদি বলো বা পারদ থার্মোমিটারের কথা যদি বলো, তাহলে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা কমলে আয়তন কমে। তাহলে আয়তন নামক ধর্মটা পরিবর্তন হয় যদি উষ্ণতা পরিবর্তন হয়, এই জন্য আয়তনকে বলা হয় উষ্ণতা মিতি ধর্ম। আরো রয়েছে, যেমন হতে পারে রোদ, কোন পরিবাহী তারের রোদ, এটার মানও কিন্তু তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হয়। তারপরে কোন বস্তু থেকে যে বর্ণটা নির্গত হয়, সেই বর্ণটাও কিন্তু টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। সো আমরা বলতে পারি এগুলো হচ্ছে উষ্ণতা মিতি ধর্ম। এগুলো আমি শুরুর দিকেই বলেছিলাম। তারপরে বলা হয়েছিল উষ্ণতা মিতি পদার্থ কারা? উষ্ণতা মিতি পদার্থ কারা? যে সকল পদার্থের তাপমাত্রা বা উষ্ণতা পরিবর্তন করলে এই এই ধর্মগুলো স্ট্রংলি পরিবর্তিত হয়, এদেরকে বলা হয় উষ্ণতা মিতি পদার্থ। যাদের যাদের এই ধর্মগুলো স্ট্রংলি পরিবর্তিত হয়, খুব ভালোভাবে পরিবর্তন হয় যে যে পদার্থের, সেই পদার্থগুলোর নাম হচ্ছে উষ্ণতা মিতি পদার্থ। উষ্ণতা মিতি পদার্থ কারা হতে পারে? যেমন পারদ হতে পারে, তারপরে কি হতে পারে, গ্যাস হতে পারে, তারপরে তামা হতে পারে, কারণ এটা রোধের উপরে, আরো অনেকগুলো পদার্থ হতে পারে। তাহলে এগুলোকে বলা হয় উষ্ণতা মিতি পদার্থ। তাহলে দেখো তো, উষ্ণতা মিতি ধর্মগুলো পরিবর্তন হয় যদি তাপমাত্রা পরিবর্তন হয়, তাহলে আমি ধর্মটার কেমন পরিবর্তন হয়েছে এটা অবজার্ভ করে আমি বলতে পারবো ওই বস্তুর টেম্পারেচারটা কেমন হবে। খুব সহজ ব্যাপার। আবার বলছি, এই ধর্মগুলোর পরিবর্তন কেমন হয়েছে এটা দেখে বলা যাবে ওই বস্তুটার টেম্পারেচার কেমন ছিল। ও, ধর্ম এতটুকু পরিবর্তন হয়েছে, ও আয়তন এতটুকু বেড়েছে, তার মানে তাপমাত্রা এইরকম ছিল। বুঝেছেন? সো একটু খেয়াল করবেন যে এই ধর্মগুলোকে কাজে লাগিয়ে ওই পদার্থগুলোকে ব্যবহার করে আমরা থার্মোমিটার, তাপমাত্রা পরিমাপক যে মিটার থার্মোমিটার, এটা তৈরি করে থাকি। তোমরা থার্মোমিটার সবাই দেখেছো,
আমিও যদি তোমাদেরকে একটা থার্মোমিটার দেখানোর চেষ্টা করি, বা আমি যদি তোমাদেরকে একটু ইয়াতেও দেখাই, বা একটু অনলাইনে দেখাই, আমি একটু, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি ক্লিনিক্যাল থার্মোমিটারে একটা দেখাবো। তোমরা যদি দেখো এখানে অনেকগুলো ইয়ে রয়েছে, ইমেজ ইমেজ দেখা যাচ্ছে। আমি শুধু যদি একটা দেখাই তাহলে কোনটা দেখানো যায়? আচ্ছা, আমি একটু এটাই দেখাই, ক্লিনিক্যাল থার্মোমিটার। ওকে, আচ্ছা তোমরা যদি একটু দেখে থাকো, দেখো আমি একটু শেয়ার করছি স্ক্রিনটা। দেখো তোমরা এই যে দেখো থার্মোমিটারটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্লিনিক্যাল থার্মোমিটার। দেখো 94 থেকে শুরু করে 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগাঙ্কিত আছে। তোমরা যারা দেখতে পাচ্ছ, ওকে, আশা করি দেখতে পাচ্ছ। তাহলে এই ধরনের থার্মোমিটার ব্যবহার করা হয়। এটা মূলত আমি দেখিয়েছি পারদ থার্মোমিটার। ওকে, এই এই রকম যদি থার্মোমিটার একটি আমরা দেখানোর চেষ্টা করি, আমি একটু কেটে দিলাম। এই ধরনের থার্মোমিটার যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এই রকম হবে। নিচে এই রকম একটা সেন্সর টাইপের থাকবে, যেটা তাপ শোষণ করতে পারে ইজিলি। তারপরে এটাকে একটু এইভাবে স্কেলিং করা হয়। ধরো এটা একটা থার্মোমিটার, জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে এর কি করা হয়, একটা নিম্ন স্থির বিন্দু থাকে, একটা ঊর্ধ্ব স্থির বিন্দু থাকে। দুইটা বিন্দু বিবেচনা করা হয়। নিম্ন স্থির বিন্দু কি, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ এবং পানি একই সহ অবস্থানে থাকে, অর্থাৎ বরফটা গলে শুধু পানিতে পরিণত হওয়া শুরু হয়। যে তাপমাত্রায় প্রমাণ চাপে পানি এবং বরফ একই স্টেটে থাকে, অর্থাৎ বরফটা গলে শুধুমাত্র পানিতে পরিণত হওয়া শুরু হয়, সেটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু। আমরা জানি এটা 0 ডিগ্রি সেলসিয়াস। অনেক থার্মোমিটারে তাই করা হয়, যদি সেলসিয়াস স্কেলে দাগাঙ্কিত থাকে তাহলে একটা নিম্ন স্থির পাঠ থাকে, এটাকে বলা হয় নিম্ন স্থির পাঠ। কত, এটাকে বলা হবে নিম্ন স্থির পাঠ। তাহলে এটার মান হবে 0 ডিগ্রি সেলসিয়াস, যদি আমি সেলসিয়াস স্কেলে দাগাঙ্কিত করি। আবার একটা ঊর্ধ্ব স্থির পাঠ থাকে, ঊর্ধ্ব স্থির পাঠ থাকে, ঊর্ধ্ব, সরি, এইরকম ঊর্ধ্ব স্থির বিন্দু বা ঊর্ধ্ব স্থির বিন্দু থাকে। আচ্ছা, আমি বিন্দু পাঠ না লিখে বিন্দু লিখি। এই ঊর্ধ্ব স্থির বিন্দুর মান কত হবে, 100 ডিগ্রি সেলসিয়াস। আমি সেলসিয়াস স্কেলে দাগাঙ্কিত করছি। তার মানে ঊর্ধ্ব স্থির বিন্দু কাকে বলে, যে তাপমাত্রায় প্রমাণ চাপে তোমার 100 ডিগ্রির পানি ওই বরফে পরিণত হওয়া শুরু হয়, তা বা তারা সাম্যাবস্থায় থাকে, ওই ধরনের টেম্পারেচারটাকে বলা হয়, ওই ধরনের বিন্দুটাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু। এটাকে আমরা বলি 100 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি করা হয়, আমি কিন্তু সেলসিয়াস স্কেলে দাগাঙ্কিত করছি। তারপরে এই মাঝখানের যে অংশটুকু রয়েছে, এটাকে আমরা কিছু মৌলিক ব্যবধানে বা বিভক্ত করি। মৌলিক ব্যবধানে, ধরো এটা 0 থেকে 100 পর্যন্ত, তাহলে এটাকে আমি যদি 10 ভাগে ভাগ করি, 1 2 3 4 5 6 7 8 10, যদি এইভাবে ভাগ করি, তারপর এর মধ্যে আবার আমরা ছোট ছোট ভাগে এটাকে ভাগ করতে পারি। তাহলে এইভাবে কিছু মৌলিক ব্যবধানে এটাকে ভাগ করা হয়। এই যে ভাগ করার ব্যাপার স্যাপার, এটাকে বলা হয় তোমার তাপমাত্রার স্কেল। ওকে, কিভাবে আমরা এটাকে স্কেলিং করলাম, কিছু মৌলিক ব্যবধানে করা হয়। তাহলে এইখানে ভাগ সংখ্যা কতটা আছে, ধরি n সংখ্যক ভাগ সংখ্যা আছে, কত, n সংখ্যক। এখন আমরা যদি তাপমাত্রা মাপতে চাই, কি করব, এই যে থার্মোমিটারের যে নিচের যে সেন্সর টাইপের অংশটি রয়েছে, যেটা খুব ভালো মাত্রায় তাপ শোষণ বা শোষণ করতে পারে,
এটাকে আমরা কোনো একটা বস্তুর মধ্যে, ধরো আমি এই একটা বস্তু আছে, এই বস্তুটার একটা তাপমাত্রা কত, আমি এটা মেজারমেন্ট করতে চাই, তাহলে এটাকে আমরা ওই বস্তুর সংস্পর্শে নিয়ে আসবো বা আমরা টাচ করাবো। তাহলে যদি আমরা টাচ করাই, এইখান থেকে তাপ ওকে, সমস্যা নেই, এখন শোনা যাচ্ছে? ওকে, হ্যালো, ওকে, আশা করি শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু নেট সমস্যা করেছিল। তাহলে কি হবে, এই বস্তুটার যে উষ্ণতামিতি পদার্থটা ব্যবহার করা হয়েছে, এইখান থেকে কিন্তু তাপ শোষণ করে, মানে তার তাপমাত্রা বেড়ে বেড়ে এই ধর্মটা চেঞ্জ হয়ে হয়ে কিন্তু একটা পার্ট শো করবে, একটা পার্ট শো করবে। তাহলে ধরে নাও এই বস্তুটা পার্ট দেখিয়েছে, এইটা পার্ট দেখিয়েছে, তাপমাত্রা শো করেছে। সেই তাপমাত্রাটা কত? ধরে নেই এই বস্তুর তাপমাত্রা হলো θ°C। কত হবে? θ°C। এই বস্তুর তাপমাত্রা শো করেছে θ°C। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কি লিখতে পারবো? যেটা লিখতে পারবো বলো তো, এই 0 ডিগ্রিতে যে পার্ট, আচ্ছা এই θ°তে যে পার্টটা দেবে, এটাকে আমরা কি ধরে নেব? আচ্ছা আমি একটু এই দিকে, সরি, সমস্যা নেই, আমি এটাকে থিটা ধরলাম, n সংখ্যক ভাগে ভাগ করা হয়েছে, আমি পার্টগুলো এই দিকে লিখছি, তাহলে এটাকে আমি ধরতে পারি এক্স নট, বা এটাকে বলা হয় এক্স আইস, এটা বিবেচনা করতেই পারি এক্স আইস। ওকে, পার্টটাকে বলতে পারি এক্স আইস, তারপরে আমরা এটাকে বলতে পারি এক্স থিটা। ওকে, তারপরে আমরা বলতে পারি তোমার এই পার্টটাকে বলতে পারি এক্স স্টিম। স্টিম মানে বাষ্প, মানে ঊর্ধ্ব স্থির বিন্দু পার্ট বলা যেতেই পারে। এখন ইমাজিন করো তো, এই জায়গাতে তাপমাত্রার পার্থক্য কত? এই যে থিটা মাইনাস এই যে এইখানে তাপমাত্রা থিটা আইস। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি আমি একটু দেখাতে চাই জাস্ট। এইখানে হবে থিটা মাইনাস থিটা আইস, মানে ওই বস্তুর তাপমাত্রা এবং তার নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রার মধ্যে পার্থক্য কত। তাহলে থিটা মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু হবে, নিচে হবে থিটা মাইনাস কত হবে, থিটা স্টিম হবে, মানে স্টিম বিন্দুতে টেম্পারেচার কত। ওকে, এটা হবে স্টিম। এইটা ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, ও সরি একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, একটু, হ্যাঁ আইস হবে, এটা পার্থক্য, এই যে এটার মধ্যে পার্থক্য নিয়েছি না, এবার এটার মধ্যে পার্থক্য নেব, থিটা স্টিম মাইনাস হবে থিটা আইস। তাহলে এইখান থেকে বলতো কি লেখা যেতে পারে, এই থিটা মানে কি, θ°C তাপমাত্রায় থার্মোমিটারটা কত পার্ট শো করবে। আর এখানে কি লেখা, ও দেখা যাবে মেবি, মাইনাস দিলাম, বলতো থিটা আইস মানে কি, তার মানে আইসে পার্ট কত দেবে, সেটা হবে নিচে। ওকে, এরপরে থিটা স্টিম মানে কি, স্টিম বিন্দুতে কত পার্ট শো করবে, মাইনাস, এটা হবে এক্স আইস। ইমাজিন করো, বলো তো থিটা আইসের মান কত, কত ডিগ্রি, 0°C। কত ডিগ্রি, 0°C। তাহলে আমরা যদি এটা লিখি, তাহলে থিটা থাকবে উপরে, থিটা থাকবে হচ্ছে উপরে, কারণ এর মান হলো 0। আচ্ছা লিখি, এর মান 0, নিচে কত হবে, থিটা স্টিম এর মান 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু হবে এক্স থিটা মাইনাস এক্স আইস, নিচে হবে এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাহলে এইখানে যদি আমি একটু আড়াআড়ি গুণ করে ফেলি, দেখো তো থিটা ভাগ 100 ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস, নিচে হবে এক্স স্টিম, এগুলো পার্ট, মাইনাস কত হবে এক্স আইস। অতএব থিটা ইজ ইকুয়াল টু যেটা হবে, সরি,
যেটা হবে এক্স থিটা মাইনাস এক্স আইস, নিচে হবে এক্স স্টিম মাইনাস এক্স আইস, এই পাশে এসে গুণ হয়ে যাবে কত 100°C। তাহলে এই সেলসিয়াস স্কেলে আমরা এই ফর্মুলা দিয়ে তাপমাত্রাটা পরিমাপ করব। ঠিক আছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু যার তাপমাত্রা বের করতে চাই সেই থিটা ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস, নিচে হবে এক্স স্টিম মাইনাস এক্স আইস গুণন 100। এই ফর্মুলা দিয়ে আমরা, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ মেবি, ওকে যাই হোক দেখা যায়। ওকে, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এই পার্টটা কিন্তু ইয়ে করতে পারি। ওকে, এখন দেখা যায় মেবি। ওকে, এখন এই যে আমরা ফর্মুলাটা বের করলাম এটা সেলসিয়াস স্কেলে। এরপরে তোমরা জানো আমরা যদি এটাকে যদি ফারেনহাইট স্কেলে যদি দাগাঙ্কিত করি তাহলে নিম্ন স্থির পাঠকে নিতে হবে 32 থেকে। ওকে, যদি ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত করি তাহলে এটাকে ধরতে হবে 32 নিম্ন স্থির বিন্দু পাঠকে, আর ঊর্ধ্ব স্থির বিন্দু পাঠকে ধরতে হবে 212 ধরে মোটামুটি 180 ভাগে ভাগ করে এইভাবে আমরা স্কেলিং গুলো করে থাকবো। ওকে, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তোমরা মনে হয় জানো যে 3 ধরনের স্কেল রয়েছে আমাদের, একটা হলো সেলসিয়াস, ফারেনহাইট আর হচ্ছে কেলভিন। এসআই একক হলো কেলভিন। এই তিনটার মধ্যে আবার একটা সম্পর্কও আছে। এই তিনটার মধ্যে আবার সম্পর্কও আছে। সম্পর্কটা কেমন তোমরা মনে হয় জানো, সি ভাগ 5 ইজ ইকুয়াল টু এফ বিয়োগ 32 ভাগ 9 ইজ ইকুয়াল টু কে বিয়োগ 273 ভাগ 5। এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এই ফর্মুলাটা যদি তোমরা জানো বা এই জিনিসগুলো যদি জানো, এইভাবে আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি। তাহলে আমরা একটা স্ক্রিন শেয়ার করব, একটু আমি একটা দুটো প্রবলেম তোমাদেরকে দেখাবো, তোমরা এগুলো পাওয়াই, তারপর আমি একটু দেখাতে চাই তোমাদেরকে। ওকে, আমি একটু আমার প্যান্ড একটা ওপেন করে নেই একটু। ওকে, পেয়েছি। ওকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করব। দেখো এখানে বলা আছে 1 নাম্বার সমস্যা থেকে শুরু করি। দেখো এই ধরনের সমস্যায় বলা আছে একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের রোদ বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে যথাক্রমে 4.5 ওহম এবং 9.5 ওহম বলে দেয়া আছে। কোন তরলে স্থাপন করলে এর রোধ হয় 6.1 ওহম। তরলের তাপমাত্রা কত নির্ণয় করো। বুঝতে পেরেছো? তরলের তাপমাত্রা কত এটা নির্ণয় করতে বলেছে। কিভাবে আমরা নির্ণয় করব? দেখো তো, একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের রোদ বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে যথাক্রমে এত এবং এত। তার মানে বরফ বিন্দুতে এত, তাহলে এটা এক্স আইসের মান। আর এটা দেখো হবে, আমি একটু যদি ইয়ে করে দেখানোর চেষ্টা করি, অ্যানোটেশন একটু যদি দেখি আমরা একটু, মাউস না আমি একটু ওকে দেখো এই যে মানটা হবে, এই মানটা হবে, এই মানটা হবে কিন্তু বরফ বিন্দুতে, তার মানে এটা এক্স আইসের মান। আবার যদি তুমি এটার কথা বলো তাহলে এই মানটা হবে কিন্তু তোমার কিসের মান, এটা হবে এক্স স্টিমের মান। স্টিম বিন্দুতে বলে দেয়াই আছে, বলছে কোন তরলে স্থাপন করলে এর রোধ হয় 6.1 ওহম। তাহলে এই যে মানটা এটা কার মান, এটা হচ্ছে ওই তরলে স্থাপন করলে যে রোধটা নির্ভর করে সেটা, তার মানে এটা হবে এক্স এর মান। ওকে,
আমরা যেটা দিয়েছি এখানে ওই এক্স থিটা দিয়েছি এই মানটা, আর বলছে তরলের তাপমাত্রা নির্ণয় করো, তার মানে থিটার মান বের করতে হবে, ফর্মুলা বসিয়ে দাও, বসিয়ে মানগুলো বসিয়ে দাও, তোমরা দেখতেই পাচ্ছ এটা হবে 32 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আশা করি বুঝেছো। এরপরে আমরা যদি একটু ইয়ে করি, দেখো তো পরের যে ইয়াটা রয়েছে, ওকে ওকে, আমরা যদি পরেরটা একটু দেখার চেষ্টা করি, পরেরটা যদি দেখি, দেখো একটু এইখান থেকে যদি শুরু করি, 4 নাম্বারটা, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়, এগুলো তোমরা জানো। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের কথা বলেছে, আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক নেব, c/5 = f - 32/9, এই সম্পর্কটা নেব। তারপরে আমরা মানগুলো বসাবো, সি এর মান এবং এফ এর মান একই বলার কথা বলা হয়েছে যে একই রকম হবে, সি এবং এফ এর মান একই রকম হবে। তাহলে সি এর মানও ধরি এক্স, এফ এর মানও ধরি এক্স, ধরে এক্স এর মান বের করো, -40 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের পার্ট এবং ফারেনহাইট স্কেলের পার্ট একই হবে, তোমরা জানো। তারপরে যদি বলা হয় যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এই মান কত হবে? কত হবে সেলসিয়াস স্কেলে এই মান কত হবে? দেখো, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা এফ এর মান দেয়া আছে। সেলসিয়াস স্কেলে এই মান কত হবে? জাস্ট সি এর মানটা বের করলেই হবে, c/5 = f - 32/9। এই ফর্মুলাটা মনে রেখে তোমরা এফ এর মান বসাবা 98.4, এটা আমরা জানি আমাদের মানুষের হিউম্যান বডির স্বাভাবিক টেম্পারেচার। এইখান থেকে যদি সি এর মানটা বের করো হবে 36.89, এত ডিগ্রি সেলসিয়াস। তোমরা একটু এই ধরনের ইয়েগুলো একটু দেখে নিবা, তো খুব বেশি একটা ইয়ার প্রয়োজনও হবে না, তোমরা একটু এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে। ওকে, ওকে, আচ্ছা, যতটুকু পড়িয়েছি কারো কোনো ইয়া আছে কিনা যে স্যার একটু এই জায়গাতে সমস্যা বুঝতে পারি না? যদি না বুঝতে পারো তাহলে একটু হাত তুলে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে একটু ইয়া করার চেষ্টা করব, না হলে কিছু কথা আছে তোমাদের সাথে একটু শেয়ার করব। ওকে, আর তোমাদের আমি অনেকগুলো পড়িয়ে ফেলেছি, সবগুলো তোমাদের কুইজের জন্য নেই। আমি আজকে যতটুকু পর্যন্ত পড়ালাম, আর শুরুর দিকে ওই তাপীয় সমতা কি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি, হ্যাঁ এই ধরনের গুলো থেকে প্রশ্ন আসবে, তোমরা দেখবে। তানভীর আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। তানভীর। জি স্যার। স্যার উষ্ণতামিতি পদার্থটা কাকে বলে স্যার আরেকবার বলেন। একটু বাবা, এক মিনিট আমি একটু সাউন্ডটা বাড়িয়ে নেই। হ্যাঁ এখন বলো স্যার, উষ্ণতামিতি পদার্থটা কাকে বলে আরেকটু বলতেন আরেকবার। যে যে পদার্থগুলোর তাপমাত্রা পরিবর্তন করলে তার ধর্মগুলো পরিবর্তন হয়। আবার বলছি, যে যে পদার্থের উষ্ণতা মানে তাপমাত্রা পরিবর্তন করলে এই যে ধর্মগুলো রয়েছে, আয়তন, রোধ, বর্ণ, এগুলোর মান ভালোভাবে পরিবর্তন হয়, সেগুলোকে বলা হয় উষ্ণতামিতি পদার্থ। যেমন আমি যদি তোমার পারদের কথা বলি, পারদ বা গ্যাসের কথা যদি বলি, বলতো গ্যাসের তাপমাত্রা আপনি যেভাবে বাড়াবেন আয়তনও সেই হারে বাড়বে। জি স্যার। তাই না? তাহলে গ্যাসকে আমরা কি বলতে পারি? উষ্ণতামিতি পদার্থ। কিন্তু এখন যদি বলো স্যার লোহা কি উষ্ণতামিতি পদার্থ হবে? মানে এই মানে আয়তনের হিসাবে তাপমাত্রা শোষণ করলে কি লোহার আয়তন ওইভাবে বাড়ে? না না স্যার। তাহলে যাদের যে সকল পদার্থের এই ধর্মগুলো খুব ভালোভাবে পরিবর্তন হয় যদি তাপমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে সেই পদার্থগুলোকে বলা হবে উষ্ণতামিতি পদার্থ। আর মনে রাখো তো, থার্মোমিটারের ভিতরে এই উষ্ণতামিতি পদার্থগুলো ব্যবহার করা হয়। যেমন পারদ ব্যবহার করা হয়, গ্যাস ব্যবহার করা হয়, তামা, রূপা এগুলো ব্যবহার করা হয় রোদ থার্মোমিটারে। সো এগুলো হচ্ছে উষ্ণতামিতি পদার্থ। আশা করি বুঝেছো মেবি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ প্রশ্ন করতে চাও? যদি প্রশ্ন না করো তাহলে আমি একটু কিছু কথা বলবো তোমাদের উদ্দেশ্যে। ও অনেকেই হাত তুলেছো,
আছে, সমস্যা নেই, আমি একটু শোনার চেষ্টা করি। ওকে, দেখছি মুরসালিন। ওকে, মুরসালিনকে একটু সুযোগ দিতে চাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুরসালিন। জি স্যার, স্যার কুইজের সিলেবাসটা আরেকবার একটু যদি বলে দিতেন। ওকে ওকে বাবা, কুইজের সিলেবাসটা হচ্ছে তোমাদের যে তোমাদের তো এখন গ্রুপগুলোতে মেবি দেয়াই হয়েছে, তারপর আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে প্রথম পত্রে যে আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়টি পড়িয়েছিলাম না, এই জি স্যার। অধ্যায়ের লাস্টে একটু অংশ বাকি ছিল। যেমন আমি বলি তোমাকে আর্দ্রতা, আপেক্ষিক জি আর্দ্রতা, জি শিশিরাঙ্ক, তারপরে হচ্ছে ওই তোমার শিশিরাঙ্ক নির্ণয়, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, ওই যে লাস্টের টপিকস টুকু, হ্যাঁ এইটুকু। জি স্যার। আর হচ্ছে আমাদের এই তাপগতিবিদ্যা অধ্যায়ের এই যে যতটুকু পড়াচ্ছি আর কি, এই যে আমি অনেকগুলো পড়িয়ে ফেলেছি, সব না। শুরুর দিকে ধরো যে তাপ কি, তাপমাত্রা কি, তারপরে হচ্ছে তোমার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি, তাপীয় সমতা কি, এই জিনিসগুলো। আর হচ্ছে এই যে এইটুকু, এই যে আজকে আমি যতটুকু পড়ালাম। আর উষ্ণতামিতি, ধর্ম, পদার্থ এগুলো। জি জি, তাপমাত্রা পরিমাপ। এর পরে আমি অনেকগুলো পড়িয়েছি, যেমন থার্মোডাইনামিক সিস্টেম কি, তাপগতীয় ব্যবস্থা কি, জি তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়িয়েছি আমি তোমাদেরকে, এইগুলা না। জি স্যার, বুঝতে পারছি। ওকে বাবা। জি জি, ধন্যবাদ। হ্যাঁ, ওয়েলকাম। সানি ক্যাপ্টেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সানি বলো স্যার বাবা। জি স্যার। স্যার তাপমাত্রার পরিবর্তন বললে স্যার মানে 273 মানে যোগ করা হয় না কেন স্যার? মানে আমরা তো তাপমাত্রা আবার বলো। স্যার যখন স্যার কোন একটা মানে ডাটা দেওয়া থাকে যে তাপমাত্রার পরিবর্তন, তাহলে স্যার সেলসিয়াস থেকে কেলভিনে নিলে 273 যোগ করা হয় না কেন স্যার? হ্যাঁ হ্যাঁ, কেন করা হয় না স্যার? কোন 200, কারণ স্কেলিংটাই তো ওইভাবে করা হয়, বুঝেছো? এগুলো কি, এগুলো কি পরিমাপে? আচ্ছা, আমি যদি আমার তোমাকে যদি প্রশ্ন করি, একটা ভালো প্রশ্ন করেছে, যে 100 সেন্টিমিটার মানে কত? 1 মিটার, তাই কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ 100 সেন্টিমিটারকে ধরা হয় কেন? স্যার পরিমাপের জন্য যে এগুলো কি মানে ক্ষুদ্র আশি, ক্ষুদ্র- ঠিক হ্যাঁ আছে? স্যার। আমাদের পরিমাপকে সহজ করে দেওয়ার জন্য বিজ্ঞানীরা কিছু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে, যে আপনারা এত হলে এত ধরে নেবেন, এবং এই রুলসটা সারা বিশ্বব্যাপী প্রচলিত। কেউ যদি যখন হ্যাঁ শুরু তখন যদি বলতো না 200 সেন্টিমিটার মানে 1 মিটার, কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? ও আচ্ছা। এগুলো জাস্ট ইয়া করে হিসাবের সুবিধার্থে আমরা করে নেই, এবং ওইভাবে স্কেলিং গুলো করি, পার্থক্যটা এত রেখেই আমরা হিসাব নিকাশ গুলো করি। ওকে, ও আচ্ছা। পরিমাপক জি রাশি। স্যার, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নাই। আচ্ছা, অনেকে আমি দেখতে পাচ্ছি 58 জন। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলি, সেটা হলো যে মেবি কলেজ হয়তো বা বন্ধ, সামনে বন্ধ আছে তোমাদের 26 তারিখ থেকে মেবি 4 বা 5 তারিখ পর্যন্ত বন্ধ আছে। আমাদের জুমে হয়তো বা ক্লাস হবে না। এটা হচ্ছে তোমার ইস্টার সানডের একটা বড় ছুটি, এটা সব সরকারি ছুটিও এটা সব সময় দিয়ে দেয়া হয় আর কি। সো তোমরা এই ছুটিটা পাবা, আর তোমরা তো ছুটি কাটাতেই আছে তখন থেকে, তাই না? জানি না কিভাবে কাটতেছে, আহ, বা ফিলিংস হয় কিনা। না, আমার ক্ষেত্রে হলে যেটা হতো সেটা এইরকম, যে একটু মানে স্কুল লেভেল থেকে স্কুলের গন্ডি পেরিয়ে সেই কড়া শাসন, বাপ মায়ের অনুশাসন, টিচাররা চোখ রাঙ্গানি, হ্যাঁ, এটা একটা ইয়া থাকে, অন্যরকম একটা এনভায়রনমেন্ট থাকে। কলেজটা কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ। তারপর ইউনিভার্সিটিতে কিন্তু আরেকটু ডিফারেন্ট। সো তোমরা যদি মানে কলেজে এসে ওই যে একটা কবে থেকে কলেজে ক্লাস অফ থাকবে স্যার, কবে থেকে অফ থাকবে বাবা, এটা তোমরা ইয়া পাবা, নোটিশ পেয়ে যাবা, তোমাদের গ্রুপগুলোতেই পেয়ে যাবা। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমি নিজেও জানি না কবে থেকে অফ থাকবে, আমিও খুব দোটানার মধ্যে রয়েছি। তবে খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে একটা নোটিশ হয়ে যাবে। শুক্রবার থেকে তো ছুটি, হয়তোবা আমাদের একদিন আগে হয়তোবা ছুটি হতে পারে মেবি, এরকম আমি শিওর না। আমার এটা ইয়া আর কি। তো এই কলেজের যে মজাটা, এটা কিন্তু তোমরা এখনো পাওনি, ঠিক আছে? এটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার। হ্যাঁ, কলেজের প্রথম, যেমন তোমরা রচনা কখনো লিখেছো কিনা আমি জানি না, আমাদের সময় যখন রচনা আসতো তখন আমি দেখেছি অনেক বোর্ড পরীক্ষা আসতো যে কলেজের প্রথম দিন, হ্যাঁ, এটার উপরে রচনা লেখো বোর্ড পরীক্ষার প্রশ্নে। তার মানে বুঝতে,
আরটি রনি টু ইয়া। আচ্ছা, কি যেন বলছিলাম যে ওই তোমার কলেজের যে দিনগুলো আসলে কিন্তু এগুলো অসাধারণ। হ্যাঁ, দেখবা যে মানুষ স্কুল লেভেলটাকে একটু মনে রাখে, কলেজটাকে কিন্তু আরো বেশি মনে রাখে, ইউনিভার্সিটিটাকে আরো বেশি। সো আমার মনে হয় যে একেবারে কলেজের যে একটা ডিফারেন্ট একটা টেস্ট থাকে, স্বাদ থাকে, একটা অন্যরকম একটা উল্লাস থাকে, হ্যাঁ, বন্ধুদের সাথে কাছাকাছি আসার যে একটা ব্যাপার স্যাপার থাকে, বা টিচারদের সান্নিধ্য পাওয়ার যে একটা ব্যাপার থাকে, এটা থেকে তোমরা অনেকটাই বঞ্চিত। মানে অনেকেই মনে করতেছে খুব রিল্যাক্সে আছি, পড়াশোনা নাই, রুমের মধ্যে খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, কিন্তু এটা আমার মনে হয় যে অনেকের কাছে মনে হয় এটাও এখন মানে বোরিং লেগে গেছে, যে আসলে আর কতদিন, তাই না? তো যাই হোক আর কি, আলহামদুলিল্লাহ আমরা অন্তত পক্ষে আমাদের কলেজে মানে আমরা ক্লাসগুলো নিতে পেরেছি। স্যার আমাদের কপালে মনে হয় কলেজে ক্লাস করা হবে না। স্যার আমাদের কি নবীন বরণ অনুষ্ঠানে, আরে নবীন বরণ আর কলেজ শুরু হবে কিনা এটা নিয়েই কনফিউজড। নবীন বরণ, তবে কলেজে আসলে নবীন বরণ তো হবেই, হ্যাঁ, সমস্যা নাই। নবীন বরণ আমরা প্রতি বছরই করি, এইবারটাই ব্যতিক্রম আর কি, যে করা হলো না। বা আমরা গার্ডিয়ানকেও ডাকি, গার্ডিয়ান সমাবেশ করি, যে গার্ডিয়ানদের কথা শুনি। যাই হোক আর কি, টেনশন নিও না। তবে এটা তো আসলে কারো কিছু করার নাই, তোমরা একটু কাজ করবে বাসায়, একটু পড়াশোনাটা যাতে গুছিয়ে করা যায় একটু ইয়ে করবে, যারা বাসায় আছো তাদের কথা বলছি আমি। আর জুম ক্লাস তোমরা করছো কিনা আমি জানি না, আমার যতটুকু সাজেশন থাকবে, কারণ সেটা হচ্ছে যারা গ্রামে আছো বিশেষ করে, একেবারেই এখনো বাসায় আছো, খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ, বা জুম ক্লাস করছো কিংবা করছো না, কোনো দায় সারা কাজগুলো করে যাচ্ছ, বা কিংবা জুমে লগ ইন করে মিটিং এ অ্যাটেন্ড করে আপনি লেপের নিচে ঘুমাচ্ছেন, হ্যাঁ, মোবাইল দেখে, এমনটা হয়। সো হয় বলতে কি আমাদের ছেলেরা করে, হয়তোবা তোমরাও করো, কারণ এর প্রমাণ অনেক সময় পেয়েছি, নক করলে খুঁজে পাই না, কোথায় আছে, হ্যাঁ, রেসপন্স করে না, আনমিউট করে না। যাই হোক এইগুলো, তবে এটা করাটা মোটেও ঠিক না। না, ক্লাসগুলো করলে তোমাদেরই লাভ, আমাদের কিছু নাই, তোমরাই লাভবান হবে। ওকে, আমরা কলেজে না করেই কলেজ লাইফ শেষ হবে মনে হয়। ওকে ওকে, যাই হোক, না এই আশা আমরা করি না, আমরা চাই যে তোমরা আসো, কলেজে আসো, কলেজটা একটু জমজমাট হোক। হুম। এবং সৃষ্টিকর্তা খুব তাড়াতাড়ি হয়তোবা এটা মোকাবেলা করবেন, হয়তোবা তিনি খুব তাড়াতাড়ি হয়তোবা অবস্থাগুলো স্বাভাবিক করবেন। আসলে আমাদের মানুষের হাতে তো খুব বেশি করার নাই, আমরা মানুষরা এমন মানে খুব বাহাদুরি করি, মানুষ এই করেছে ওই করেছে, হ্যাঁ। সৃষ্টিকর্তা যদি মনে করেন যে আমি আহ 30 তারিখে স্কুল খুলবে, আমি জানি না বাবা 30 তারিখে স্কুল খুলবে কিনা। কালকে আমি নিউজে দেখলাম যে 26 থেকে 5 তারিখ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করার একটা সম্ভাবনা আছে। যাই হোক, সো এইরকম ব্যাপার স্যাপার, তোমরা একটু বাসার মধ্যে সময় দাও। আমার সাজেশন থাকবে যে জুম ক্লাসগুলো অনেকেই তোমরা মিস করেছো বা করো নাই, তাদের জন্য বলছি যে তোমার স্কুলের কোনো স্যার হোক কিংবা তোমার পাশের কলেজের কোনো স্যার হোক, তোমরা একটু স্যারদের কাছে যাও, গিয়ে একটু স্যারকে বলো স্যার এই চ্যাপ্টারটা একটু গুছিয়ে দেন, একটু গুছিয়ে নাও আর কি। ওকে, মানে যাতে ল্যাকিংসটা না থেকে যায়, কারণ কলেজটা শুরু হলেই কিন্তু দেখবা যে পরীক্ষা শুরু হয়ে গেছে, এই কুইজ প্রশ্ন, তারপরে কুইজ পরীক্ষা, এই এই কাহিনী ওই কাহিনী, মানে একটা দেখবা যে সবগুলো একদম প্রেসার ক্রিয়েট হবে তোমাদের উপরে। কারণ আমরা তো জুমে পড়িয়েছি। ওকে, আর আবার যদি আমরা এ টু জেড পড়াতে যাই তাহলে সিলেবাস শেষ করা কখনোই যাবে না। সো এবং তোমরা কিন্তু কোনো অভিযোগও করতে পারবা না যে আমাদেরকে পড়ানো হয়নি, কারণ এগুলো কিন্তু অন দা রেকর্ড, এগুলো আছে কিন্তু, হ্যাঁ, আমরা ক্লাসগুলো করিয়েছি। সো একটু ভালো করে পড়ো, একটু একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করো, হেলায় হেলায় সময়গুলো নষ্ট করো না। আমি দেখেছি তোমরা অনেকেই এই যে কুইজ গুলো এমন হয়, তারপরে তোমরা অনেকে কুইজে কম নাম্বার পেয়েছো। কেন কুইজে কম নাম্বার পেয়েছো আমি জানি না। ওকে, তোমরা বিভিন্ন ভাবে পরীক্ষাগুলো, কে এই 6082, এই 6082, এই 6082, এই ভিডিও অফ করো। 6082, এই তোমার ভিডিও অফ করো, নতুবা টি শার্ট গায়ে দিয়ে সামনে আসো। আচ্ছা যাই হোক, একটু তোমরা একটু রুমের মধ্যে একটু সময় দাও, হ্যাঁ, আমার শুধু এটাই তোমাদের পুরো রিকোয়েস্ট থাকবে,
একটু তোমরা ইয়া করো বাবা, একটু লাইফটা তো তোমাদের, একটু তোমাদেরকে কষ্ট করে গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? আমাদের এই অবস্থার মধ্যে দিয়ে যেতেই হবে, করার কিছু নেই। আমাদের 100% সদিচ্ছা আছে তোমরা ভালো কিছু করো। এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমরা এত কষ্ট করে অনেকগুলো টাকা খরচ করে আমরা ল্যাপটপ, ওয়েবক্যাম এগুলো কিনে সেট আপ করে আমরা কিন্তু সিস্টেমটাকে একটা মোটামুটি, আমি বলবো না একেবারে ভালো করা গেছে এমনটা না, কিন্তু আমরা মোটামুটি সফল। আমরা অনেকটাই জুম ক্লাসে আমরা সাকসেস আর কি, যে আমাদের কোনো নেট প্রবলেম বা কোনো ধরনের আদার্স ঝামেলা ছাড়াই আমরা ক্লাসগুলো খুব ভালোভাবে নিতে পেরেছি। এটা তোমরাও দেখেছো, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরাও খুব ভালো আগ্রহ